ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন অর্থনীতির সংলাপ। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে ZSRM। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি মুস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় নতুন বছরে অর্থনীতির চ্যালেঞ্জ কি। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর, আছেন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আতাউর রহমান প্রধান। আপনাদের তিনজনকেই স্বাগত। আলোচনা শুরু করব আজকের একটি সিদ্ধান্ত দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনারা তিনজনই জানেন আজকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাস আয় বা রেমিটেন্স সেটিতে যে প্রণোদনা, নগদ প্রণোদনা সেটির পরিমাণ বাড়ানো হয়েছে 0.5%। এই বিষয়টি দিয়েই শুরু করতে চাই। নতুন বছরে একটি ভালো সিদ্ধান্ত বলা চলে। ডক্টর আহসান এইস মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে সিদ্ধান্তটি সরকার নিল সেটি আসলে কেমন হলো? কারণ এক্সচেঞ্জ রেটের একটা চাপ তো নিশ্চয়ই ছিল, আপনারাও বিভিন্ন সময় নানা রকম পরামর্শ দিয়েছেন। একটু আপনার কাছে জানতে চাই প্রথমে। ধন্যবাদ। আমি কিন্তু আপনার সাথে একটু দ্বিমতই প্রকাশ করবো এবং সরকারের সাথে এই বিষয়। আমার মতে এটা হচ্ছে নদীতে বা সমুদ্রে এক বালতি পানি ঢালার মতো, এটা দিয়ে কিছু হবে না। প্রথমত আমি বলবো কেন হবে না। কারণ হচ্ছে যে এখন এই মুহূর্তে এক্সচেঞ্জ মার্কেটে ইন্টারব্যাংক রেট হচ্ছে 84.90 এবং কার মার্কেট রেট হচ্ছে 91 টাকার মতো। স্প্রেডটা প্রায় কত 6 টাকা বা তার বেশি অনেক ক্ষেত্রে। তো এই স্প্রেডে আপনি 8 আনা পার্থক্য করে বা 2 টাকা পার্থক্য করলে পরে এটা কিন্তু ওই ইনসেন্টিভ টু গো টু দ্য প্যারালাল মার্কেট সেটা হবে না। এটা একটু বুঝতে হবে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে যে রিভার্সাল যেটা আমরা দেখছি, অর্থাৎ রেমিটেন্স 20% ফল করছে গত 4 মাস ধরে। এবং এটা কেন? এটা কিন্তু সরকার কি ভাবছে জানি না, কিন্তু আমি মনে করি যেটা হচ্ছে যে গতবারের যে বৃদ্ধিটা ছিল সেটা ছিল একটা টেম্পোরারি ট্রানজিশনাল ফেনোমেনন। এই যে মতলুব ভাই আমাদের, উনি ব্যাংকক গেলেন গত বছর, উনি যেতে পারেন নাই। আমি আমেরিকা গেছি গত মাসে, আমি তো যেতে পারি নাই তার আগে, কারণ আমরা সবাই লকডাউন হয়ে দেশে আটকা ছিলাম। এখন আমরা স্বাস্থ্যগত কারণে, শিক্ষাগত কারণে বা ভ্রমণের জন্য আমরা এখন বাইরে যাওয়া শুরু করছি। এই যে চাহিদাটা, এটার পরিমাণ প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের মতো। সেই হিউজ ডিমান্ডটা তখন ছিল না। এই ডিমান্ডটা না থাকার কারণে এই টাকাটা সরকারি কোষাগারে এসেছে এবং আমরা মনে করছি রেমিটেন্স হিসাবেই এসেছে। হ্যাঁ, এটা রেমিটেন্সেরই টাকা, কিন্তু এই টাকাটা কিন্তু অন্য খাতে বরাদ্দ করা ছিল, জনগণের ব্যবহার করতো সেই টাকাটা। এখন জনগণ কিন্তু আবার সেই টাকাটা ব্যবহার করবে, কাজে যে বৃদ্ধিটা আমরা দেখেছিলাম গতবার সেটা আর থাকবে না, সেটা কমে আসবে এবং আমরা বেড়ানো শুরু করবো। বেড়ানোর চিকিৎসা, আমাদের শিক্ষা, নানান রকমের কারণে, সঙ্গত কারণে আমরা বাইরে যাব। তো এখন কথাটা হচ্ছে যে এই চাহিদাটা ফেরত আসার কারণে এটা ফল করছে। এটাকে তো 2 আনা দাম বাড়িয়ে এটাকে আমি রোধ করতে পারবো না। কাজেই আমি যদি মনে করি যে এই বছর আমাদের $25 বিলিয়ন রেমিটেন্স হবে এই বছর, এটা হবে না। এবছর অনেক কম হবে অন্যান্য বছর। ডক্টর মনসুর, আমাদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের MD আছেন, একটু তার কাছেও জেনে নিতে চাই। এই যে সরকার প্রণোদনাটি দেওয়া শুরু করলো, তারপরে আসলে বলা হচ্ছিল ফরমাল চ্যানেলে এই রেমিটেন্সের প্রবাহটা বেড়েছে। আতাউর রহমান প্রধান, আপনার কাছে একটু জানতে চাই যে আসলেই সেই চিত্রটা কি ছিল? আপনারা তো রেমিটেন্স নিয়েও কাজ করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আহসান মনসুর স্যার যে কথাটা বললেন, আমি একটু দ্বিমত করব। উনি কিন্তু বলেছেন যে আমরা এখন ব্যাংককে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, তারপরে ডলার খরচ করতে যাচ্ছি, আগে খরচ করে নেই। তো আগে যখন খরচ করে নেই, ফলে ডলারের হয়তো ডিমান্ডটাও এরকম ছিল না। এখন কিন্তু ডিমান্ড বেড়েছে, যেহেতু বাইরে আমি এক্সপেন্ডিচারে যাচ্ছি। কিন্তু সরকার যেটা করেছে যে এই 0.25 বাড়ালো, গত বছরে ছিল 2%, এখন আরো 0.25 বাড়িয়েছে। এটা বাড়ার পিছনে যে কারণটা বা যেটা আমি মনে করি যে কিছুটা হলো কাজ করবে, যে আমাদের প্রপার চ্যানেলে যে ডলারটা আসে সেটাই আমরা রিজার্ভে আমরা হিসাব করি, কিন্তু এই ডার্ক চ্যানেলে যেগুলো আসে সেগুলো হিসাবে আসে না। যেহেতু ডলার মার্কেটটা বাজারের দামের চেয়ে আমাদের প্রপার চ্যানেলে যেটা আসে সেটার রেটটা একটু কম। ফলে যখন আমরা 2% সরকার বাড়ালো, তখন কিন্তু আমাদের রেমিটেন্স বাড়া শুরু হলো। এটা প্রকৃত অর্থেই রেমিটেন্সটা 2% যখন আমরা দিলাম এবং প্রপার চ্যানেলে আসার জন্য যে আইন কানুনগুলো কঠিন করা হলো, তখনই কিন্তু বেড়েছে এটা। তো যেটা আমি একমত হই ওনার সাথে, যে সেটা হলো যে গত বছরে যে রেমিটেন্সটা এসছে
সেটা অস্বাভাবিক বলা যায় বিগত বছরগুলোর তুলনায়। এই কারণেই বলবো যে সে সময়, স্যারের কথাটা উল্টো করে বলি, যে সেই সময় দেশে মানুষ কিন্তু সরাসরি আসেনি, ট্রাভেল করে নাই। সাধারণত ট্রাভেলাররা কিন্তু সাথে অনেক ডলার ক্যারি করে, তারা কিন্তু প্রপার চ্যানেলে পাঠিয়েছে। যেহেতু দেশেও করোনা, বিভিন্ন দেশ মানে যারা বাইরে থাকতেন তারাও ফ্যামিলির প্রতি কনসার্ন ছিল, পরে তাদের যে রেমিটেন্সটা জমা ছিল সেটাও পাঠিয়েছে। যেমন একই সাথে তারা যেহেতু ট্রাভেল করে নাই, কাজে প্রপার চ্যানেলে এটা পাঠিয়েছে, এই জন্যই বৃদ্ধিটা পেয়েছে। আমি মনে করি সরকার 2% বাড়ানোর ফলে যে এটা বেড়েছে, একই সাথে 0.5 যেটা বাড়িয়েছে, যদি আমি 2.5 ধরে নেই, তাহলে আমার মনে হয় যে সরকারের এই সিদ্ধান্তটি রেমিটেন্স বাড়ানোর পিছনে কিছুটা হলেও কাজ করবে। আমি সেটাই বলতে চাই। জি জি, আতাউর রহমান প্রধান আমাদের সঙ্গে, মাতলুব আহমদ আছেন। আসলে আমাদের আজকের যে বিষয়, অর্থনীতি কেমন যাবে, ব্যবসা বাণিজ্যের ব্যবসায়ীরা ছাড়া আসলে এই প্রশ্নের সমাধান পাওয়া খুবই কঠিন। আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছে জানতে চাই, আমার কাছে যে হিসাব আছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আমরা দেখছি প্রায় 850 কোটি মার্কিন ডলারের মতো রেমিটেন্স এসেছে। রেমিটেন্সের প্রবাহ যদি বাড়ে সেটা নিশ্চয়ই অর্থনীতির জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। কিন্তু রপ্তানির চিত্র যদি বলি, বিশ্ববাজারে আবারও অমিক্রনের আঘাত আসছে, শঙ্কা আছে নিশ্চয়ই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে আগামী বছরটা আমাদের জন্য কেমন হতে পারে, আপনার কাছে কি মতামত জানতে চাই। প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই, শ্রোতাদেরও জানাই এবং আপনাকেও জানাই, স্পেশালি ডিবিসি কে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি আজকে যে প্রশ্নটা আপনি করলেন যে আগামী বছরে আমরা কেমন দেখতে পাচ্ছি, সবচেয়ে আগে বলবো যে বিগত যে 1.5-2 বছর গেল, সেখানে যে বিশাল সমস্যায় পুরা ব্যবসায়ী সমাজ পড়ে গেছিল, সেখান থেকে তারা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে এবং অবশ্যই বিগত 2 বছর থেকে আগামী বছর অনেক বেটার যাবে। সেটা ইন্ডাস্ট্রিতে যাবে, ট্রেডিংয়ে যাবে, এমনকি এক্সপোর্টেও যাবে। যদিও আমরা ওমিক্রনের যে প্রাদুর্ভাবটা দেখতে পাচ্ছি ইউরোপ এবং ইউএসএতে এবং অনেক দেশেও, কিন্তু যদি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেজাল্ট আমরা শুনতে পাই, দেখতে পাই, সেটা অ্যাটাকটা বেশি হলেও ডেথ অনেক কম, যার জন্য কেউ চাচ্ছে না ইকোনমিটা বন্ধ করা। এবং ইকোনমিটা কিভাবে চালিয়ে নিয়ে যেতে হবে উইদিন দি কোভিড, সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কিন্তু সেভাবে প্রপার গাইডলাইন দিয়ে নিয়ে এসেছিলেন এবং ইকোনমি বন্ধ করাটা উড নট বি এ ওয়াইজ ডিসিশন। যার জন্য আমি মনে করি যে আগামী বছরে সব ব্যবসায়ী লাফিয়ে লাফিয়ে বাড়বে। এবং জনাব মাতলুব আহমদ, একটা বিষয় একটু আপনাকে একটু থামাতে চাই, জানতে চাই সেটি হচ্ছে যে গত বছরের শেষে, অর্থাৎ একদমই যে গতকাল যে বছরটি শেষ হলো, শেষ প্রান্তিকে আমরা দেখলাম যে ডিজেলের দাম বাড়লো, সেটির একটা প্রভাব কিন্তু পড়েছে, প্রোডাকশন কস্ট বেড়েছে। নতুন বছরে আসলে এই প্রোডাকশন কস্ট একই সাথে যদি অমিক্রন একটা শঙ্কা তৈরি করে এবং সার্বিকভাবে আসলে চ্যালেঞ্জ হবে কিনা এটা ব্যবসায়ীদের জন্য। আমরা সবসময় চ্যালেঞ্জ ফেস করে চলছি। যে কোভিড আমরা পার করে এসেছি, সেইটার চেয়ে বড় চ্যালেঞ্জ আগামীতে পাবো বলে মনে হয় না। এবং আজকে ডিজেল প্রাইস বাড়লো, সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন ইনফ্লেশন হচ্ছে, বাংলাদেশেও ইনফ্লেশনের কিছু ছোঁয়াটা পাবো। ইনফ্লেশন আসলেই যে সব বন্ধ হয়ে যাবে তা না। আপনি যদি 20 বছর আগের জিনিস দাম দেখি, 30 বছর আগের দাম দেখি, সেই দাম কিন্তু এখন মনে হয় এটা অবিশ্বাস্য কম দাম, কিন্তু এখন কিন্তু দেখেন আগের চেয়ে তুলনা করলে আমাদের ইকোনমি কিন্তু আরো ভালো চলছে। তো আমি যেটা মনে করি, there will be some pressure, inflationary pressure, কিন্তু নির্দ্বিধায় বলতে চাই যে অ্যাটলিস্ট বিজনেস কমিউনিটি along with the bankers আমরা ইকোনমিকে আগিয়ে নিয়ে যেতে পারবো এবং অবশ্যই এই যে চ্যালেঞ্জগুলো থাকবে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। জনাব মাতলুব আহমদ, আমাদের সঙ্গে পিআরআই এর প্রধান নির্বাহী আছেন ডক্টর হাসান ইউনুস মনসুর। আমি আবারও একটু ফিরতে চাই ডক্টর হাসান ইউনুস মনসুরের কাছে। জনাব মাতলুব আহমেদ বলছিলেন যে আসলে চ্যালেঞ্জ নিয়েই ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে। আসলে গবেষণা কি বলে ডক্টর মনসুর, যে
অর্থনীতির আসলেই অবস্থা কি? আমরা দেখছি যে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ সেটিও খুব যে চাঙা তা বলা যাবে না। আপনার কাছে কি মনে হয় আসলে একেবারে সূচকগুলো কি বলছে? আমার কাছে মনে হচ্ছে যে সুযোগগুলো সবই ঊর্ধ্বমুখী। এখানে আমরা ক্রেডিট এক্সপ্যানশন দেখতে পাচ্ছি, গত মাসে 10% ক্রস করেছে, ফার্স্ট টাইম ডাবল ডিজিটে ঢুকলো। আবার গত 1.5 বছর 2 বছর তো এটা সিঙ্গেল ডিজিটে ছিল এবং নিম্নমুখী ছিল, তো সেটা একটা ভেরি পজিটিভ দিক। ইম্পোর্ট একটু অনেক চাঙা হয়ে, একটু বেশি চাঙা হয়ে গেছে, 50% বেশি প্রবৃদ্ধি। আমরা হয়তো এটা আমাদের জন্য উচিত, কাম্য নয়, কারণ এনিথিং দ্যাট ইজ টু মাচ ইজ এ প্রবলেম। সো ইম্পোর্টের প্রবৃদ্ধির খুব ভালো, বাট ইট ইজ এ গুড ইন্ডিকেশন যে বাংলাদেশের চাহিদা বাড়ছে, বাংলাদেশের বিনিয়োগও বাড়ছে, চাহিদা বাড়ছে, দেশের লোকের প্রয়োজন মেটানোর জন্য আমদানি করা হচ্ছে, ইট ইজ এ পজিটিভ থিং। বাট বেশি ঘি খাওয়ালে পেটে আবার সহ্য হয় না তো অনেক সময়, সেই জন্য আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেম দেখা দিতে পারে, সেটা আমি আসছি। দ্বিতীয় হলো যে আমাদের রপ্তানি বেড়েছে, কিন্তু ইম্পোর্টের তুলনায় আপেক্ষিকভাবে কম, সেটা 20-এর ঘরে আছে, সেটা রেসপেক্টেবল। রপ্তানি বৃদ্ধি 20-25% কম নয়, কোনোভাবেই কম দেখবো না, কিন্তু 50% যখন ইম্পোর্ট গ্রোথ হয় তখন একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয় এক্সচেঞ্জ মার্কেটে এবং ব্যালেন্স অফ পেমেন্টে। আমাদের এখন বিশাল একটা আছে, নেগেটিভ ডেফিসিট আছে কারেন্ট অ্যাকাউন্টে, সেটাকে মিট করার জন্য হয় আমাদের ধার করতে হবে, না হলে আমাদের রিজার্ভ প্রোডাক্ট করতে হবে। ইতিমধ্যে রিজার্ভ এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার 3-4 বিলিয়নের মতো খরচ করে ফেলেছে এবং আরো খরচ করতে হবে, কারণ এই প্রেশারটা যতদিন ইম্পোর্ট না কমবে ততদিন যাবে না। আমি একটু এই প্রসঙ্গে একটু বলবো যে সরকারের রাইট পলিসি হচ্ছে কারেন্সিকে একটু ডিভ্যালু করে এটা 88 টাকায় নিয়ে যাওয়া, 87 টাকায় নিয়ে যাওয়া। তাহলে পরে দুটো জিনিস হতো, এই ইনসেন্টিভ দেওয়ারও কোনো দরকার ছিল না, 2 টাকা 2.5 টাকা ইত্যাদি, এটা কোনো অ্যাবসলিউটলি রিডান্ডেন্ট হয়ে যেত এবং স্প্রেড, দুটো মার্কেটের মধ্যে যে স্প্রেডটা আছে সেটা কমে আসতো এবং তখন বাজারটা ইকুইলিব্রিয়ামে থাকতো। সরকার তো সবসময় বলে যে আসলে আমদানিকে প্রোটেক্ট করার জন্য, যেহেতু আমাদের আমদানি বেশি, সে কারণেই আসলে তারা এক্সচেঞ্জ রেটটাতে হাত দিতে চান না। এই চলতি সপ্তাহেই গভর্নররা বসেছিলেন, সাবেক গভর্নররা সহ বাংলাদেশ ব্যাংকের একটি অনুষ্ঠানে, সেখানেও আসলে একই ধরনের মতাদর্শই উঠে আসলো। তা এইটা আসলে কতটুকু যৌক্তিক যে আসলে আমার আমদানি বেশি, এই কারণে আমি এক্সচেঞ্জ রেটকে এইভাবে ডমিনেট করবো? এটা একেবারেই রং স্ট্র্যাটেজি, কারণ আমরা বলি যে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এক্সপোর্ট লেট, তাহলে আমরা কেন আমদানিকে এক্সপোর্টকে করে মানে আন্ডারমাইন করে আমরা আমদানিকে সস্তা করে রাখবো? আমি যদি আজকে একটু ডিভ্যালু করি তাহলে আমদানিটা একটু কমে আসবে, রপ্তানিটা একটু বাড়বে, রেমিটেন্স হয়তো একটু, রেমিটেন্সে কোনো সাবসিডি দিতে হবে না, সরকারের কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সব মিলিয়ে আমি মনে করি দ্যাটস এ উইন 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 সিচুয়েশন। ব্যাংকিং খাতে আসলে কি সংকট দেখেন? কারণ নতুন একটি বছর শুরু হলো, একটু ব্যাংকিং খাতের কথা, জি একটু ব্যাংকিং খাতের কথাও আপনার কাছে শুনতে চাই। আমি যেটা বলছিলাম, পৃথিবীর সব দেশে এক্সচেঞ্জ রেট ইজ এ প্রপার ইনস্ট্রুমেন্ট। জি একটু ব্যাংকিং খাতের কথা শুনতে চাই। আপনি জানেন যে এই যে বিদায়ী বছর গেল, এখানে মাত্র কিস্তির 25% জমা দিয়েই আসলে খেলাপির তালিকা থেকে মুক্ত পাওয়ার সুযোগ দিল এটি সরকার। তো এটার কনসিকোয়েন্স আসলে নতুন বছরে কি হবে? মানে কি দিলেন সরকার? 15% করে দেওয়া হলো। হ্যাঁ, এটা আমি মনে করি যে এই জিনিসটা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতেই হওয়া উচিত ছিল। এখানে জেনারেলাইজড করে দেওয়াতে যেটা হলো যে কিছু লোক যারা হয়তো দেওয়ার ইচ্ছাও নাই, তারা সুন্দর একটা কাভার পেয়ে গেল এটার মাধ্যমে, কিন্তু যাদের দেওয়ার ইচ্ছা আছে এবং যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংকগুলো অবশ্যই তাদের সাপোর্ট করবে এবং করা উচিত এবং করবে বলে আমি মনে করি। সেটা কিন্তু দ্বিপাক্ষিক ভাবে হতে পারত। আমাদের সাথে একজন ব্যবসায়ী আছেন, ওনার মতামতটা এই বিষয়ে একটু শুনে নেই। আসলেই মাতলুব আহমদ, আসলে এটা কি ব্যাংক ক্লায়েন্ট হিসেবেই করা উচিত ছিল, নাকি ঢালাওভাবে সরকার যেটি করেছে সেটি ভালো হয়েছে? আপনার কি বক্তব্য? আমাদের তো দুটো রূপ থাকে, একটা হলো চেম্বার রূপ আর একটা হলো ব্যবসায়ী রূপ। আমি ব্যবসায়ী হিসেবে সবসময় মনে করি যে আমাদের যে ডিউজ গুলো থাকে সেটা অন টাইম পেমেন্ট করে দেওয়া, এবং সেটাই আমাদের গ্রুপে সবসময় আমরা দিয়ে আসছি। প্রণোদনা থাকলে বা যেটাই থাকলে আমরা সেটা করে আসি। কিন্তু আমরা যদি এখন চেম্বার অফ কমার্স বা ফেডারেশন দেখি, সেখানে কিন্তু সব ধরনের ব্যবসায়ী রয়েছে, এবং যারা স্মল বিজনেস করে, যারা বিগ বিজনেস করে, এবং জেনারেলি আমি যা দেখতে পেয়েছি বেশিরভাগ ব্যবসায়ীরাই চেয়েছিল যে আইটি এক্সটেনশন করানোর জন্য।
যার জন্য ফেডারেশন থেকে কিন্তু এটাকে লিড নিয়ে এটা এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা সবসময় প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হিসাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমাদের যে বক্তব্যগুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এবং মনে হচ্ছে এবারে শেষবারের মতো হয়তো এই এক্সটেনশনটা আছে। আমার কাছে মনে হয় ইট ইজ বেটার টু গিভ দেম সাম এক্সটেনশন, কারণ এর মধ্যে ভালো লোক খারাপ লোক দুইটাই পড়ে যাবে। আমাদের কাছে আমাদের সঙ্গে ব্যাংকারও আছেন। আমি আবারও একটু আতাউর রহমান প্রধান আপনার কাছে ফিরতে চাই। দুজনের কাছেই শুনলাম, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই ধরনের সুবিধা ব্যাংকিং খাতকে কি ধরনের প্রভাবিত করে, আসলে ব্যাংক সংকটে পড়ে কিনা? কারণ এখন যে ছাড়টা আপনি দিচ্ছেন সেটার বোঝা নিশ্চয়ই সামনে আপনাকেই বইতে হবে। হ্যাঁ, আসলে এই কথা ঠিক যে এই ধরনের ছাড়ের ক্ষেত্রে ব্যাংক তো ডেফিনেটলি একটা ক্রাইসিসে পড়বেই। তবে এটাও ঠিক যে আমাদের কোভিড তো আনপ্রেসিডেন্টেড ছিল, এটা এসছে এবং সারা পৃথিবী ব্যাপী কোভিডে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা হয়েছে। একই সাথে যদি এটার দায়িত্ব নেয় ব্যাংক, তাহলে ব্যাংকও কিছুটাতে ক্ষতিগ্রস্ত হবে তা না। তবে এটা ঠিক যে আমাদের আনসার মনসুর এবং মাতরুফ আহমেদ সাহেব যে কথাটা বললেন যে ভালো কিছু লোকের সাথে কিছু সেই রকম লোকও হয়তো এই সুবিধাটা পাবে। এবং সেই ক্ষেত্রে যেহেতু বিসিসিআই এবং অন্যান্য সংগঠনরা, আমি জানি যে গতকালকে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন তাদের দাবিটা নিয়ে, এবং সার্বিক দাবি নিয়েই গেছেন জন্যই হয়তো এটা পিছিয়ে দেওয়া হয়েছে। জনাব আতাউর রহমান প্রধান, আপনার কাছে আরো শুনবো এবং বিশেষ করে শুনবো যে এই যে সুবিধাটা দেয়া হলো তাতে আসলে বড়দের রেসপন্সটা কি এবং ছোট বা সিএফ এসএমই খাতের কথা আমরা বলি, তাদের রেসপন্সটা কি বা তারা কি রকম রিয়াক্ট করেন সেই বিষয়টা শুনবো। কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আপনার কাছে আসছি। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে। আজকের বিষয় নতুন বছরে অর্থনীতির চ্যালেঞ্জ কি। এই আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আহসান এস মনসুর, আছেন আব্দুল মাতলুব আহমদ এবং আছেন আতাউর রহমান প্রধান। আতাউর রহমান প্রধান, আপনার কাছেই ছিলাম বিরতির আগে, আবারও আপনার কাছেই আসতে চাই, জানতে চাই যে আসলে ব্যাংকিং খাতে যে সিদ্ধান্তগুলো আমরা দেখলাম বিদায়ী বছরে, তার প্রভাব নতুন বছরে আসলে কতটুকু সামলাতে হবে, এবং এই সুবিধাগুলো নেয়ার ক্ষেত্রে আসলে বড়রা কীরকম সাড়া দেন এবং ছোটরা কীরকম সাড়া দেন? আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে নতুন বছর কিন্তু অলরেডি শুরু হয়েছে, আমরা কিন্তু গত বছর পার করে এসেছি। তো গত বছরের যে পারফরমেন্স যদি আমি 2019-20 সাথে তুলনা করি, তো 2021 কিন্তু আমরা ব্যাংকিং খাত একেবারেই যেটা আশঙ্কা করা হয়েছে যে খুব খারাপ করবে তা কিন্তু করে নাই। আজকে আমি বেশ কিছু ব্যাংকের অপারেটিং প্রফিট দেখলাম, যদিও অপারেটিং প্রফিটকে ওইভাবে আমরা গুরুত্ব দিই না, তারপরেও এটা বছর শেষে যে হিসাবটা, সেই হিসাবটা দেখলে বোঝা যায় যে ব্যাংক যতটুকু খারাপ করার কথা সেটা কিন্তু করেনি, অপারেটিং প্রফিটের দিক থেকে বলছি। গত বছরে হাসান মনসুর স্যার বলছিলেন যে আমাদের ইম্পোর্ট অনেক বেশি বেড়েছে, 56% উনি বলছিলেন, এবং এইরকমই তথ্যটা হবে। তবে এটাও দেখতে হবে যে গত বছরের যে ইম্পোর্ট ছিল, মানে আমি 21-এর কথা বলছি, 20-এ যেটি এলসি করছি সেই ইম্পোর্টটা কিন্তু হয়নি। এবং 21-এ যখন আমরা একটু ভালো জায়গায় আসলাম, তখন 21-এর ইম্পোর্ট এবং 20-এর যে ক্যাপিটাল মেশিনারি আমদানির যে ইম্পোর্টগুলো, সেগুলো কিন্তু দুটোই একসঙ্গে যখন বাড়লো, তাহলে ইম্পোর্টটা আমাদের বেশ বেড়েছে। কম্পারেটিভলি আমাদের এক্সপোর্টও কিন্তু বেড়েছে, বাট ওইভাবে বাড়েনি। তো আমি মনে করি যে এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট বেড়েছে, এবং একই সাথে এই কোভিড মোকাবেলা করেও ব্যাংকগুলো যে খুব বেশি যেটু আশঙ্কা করা হয়েছিল সেটু হয়নি। তবে যে কথাটি আপনি বলছিলেন যে এর ফলে বড়রা কি হয়েছে, ছোটরা কি হয়েছে, এই কথাটি আমি এর আগেও বলেছিলাম যে আসলে বড় যারা গ্রুপ শিল্পপতি, এরা তো নাম্বারই কম। যখন এই সরকার যে প্রায় 1,87,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজটা দিল, এটার ফলে এটার যে শিল্প উদ্যোক্তারা কিন্তু নাম্বার অফ শিল্প উদ্যোক্তা কম জন্য তাদের যে প্যাকেজটা দেওয়া হয়েছিল খুব দ্রুত তারা এটা অ্যাভেল করতে সক্ষম হয়েছে। কিন্তু আমি যদি এসএমইর কথা চিন্তা করি, এসএমইর যে পেরিফেরিটা, মানে গ্রাহক যে যারা আছে, এদের কিন্তু সংখ্যায় অনেক বেশি, ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে তারা ব্যবসা করে, কাজেই সংখ্যা অনেক বেশি জন্য তাদের কাছে সরাসরি বা খুব দ্রুত আমরা পৌঁছতে পারিনি। ফলে এসএমইর যে বিতরণটা
বা প্রণোদনা প্যাকেজটা হয়তো যথাসময়ে আমরা বিতরণ করতে সক্ষম হয়নি, আলটিমেটলি কিন্তু করা হয়েছে। আর যারা এখানে আপনার কাছে একটু জানতে চাই, আসলে এসএমই উদ্যোক্তারা বরাবরই অভিযোগ করেন যে তাদের ব্যালেন্স শিট ভালো, তাদের ব্যবসা চাঙ্গা হচ্ছে, কিছুদিন আগের কথা বলছি, সেই ক্ষেত্রে তারা ব্যাংকের কাছে গিয়ে বারবার লোন পাচ্ছেন। এবং আমার কাছে যে তথ্য আছে তাতে বলছে যে চলতি অর্থ বছরে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্য ছিল 20,000 কোটি টাকা, যার বিপরীতে 21 ডিসেম্বর পর্যন্ত যে তথ্য বলছে মাত্র 4,001 কোটি টাকা বিতরণ করা হয়েছে, অর্থাৎ মোট ঋণের মাত্র 21%। কেন আসলে ছোটরা ঋণ পাবে না? এর আগেও অনেক আলোচনা হয়েছে, আবারও একই প্রশ্ন জানতে চাই যে কেন পাচ্ছে না? কারণ আপনারাই বলছেন যে ছোটরাই হচ্ছে অর্থনীতির প্রাণ, হৃৎপিণ্ড, স্পন্দন, তাহলে তাদেরকে কেন ঋণ দেন না আপনারা? ঠিক আছে, ঋণ দেন না, এটা আমি আপনার সঙ্গে একটু দ্বিমত করি। এই তথ্যটা কিভাবে এসছে, গত সপ্তাহে আমাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে সবগুলো ব্যাংকের এমডিদের একটা মিটিং ছিল, সেখানে যে তথ্যটা দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, এবং কিছু সংখ্যক ব্যাংকারকে শতভাগ যথাসময়ে বিতরণের জন্য, এসএমই ঋণ বিতরণের জন্য প্রাইসও দেওয়া হয়েছে। তো দেখলাম যে তথ্য আছে মাত্র 3 জন না, এটা 100% করছে না, 100% করেছে যথাসময়ে 3টা প্রতিষ্ঠান, এবং 11টা প্রতিষ্ঠান করেছে একটু পরে, এবং বাকি প্রতিষ্ঠানগুলো যেহেতু বিতরণের হার সেটা প্রায় 76%। কিন্তু আপনার কাছে যে তথ্যটা পেলাম সেই তথ্যের সাথে আমাকে মিলাতে পারছি না। তবে এই কথা ঠিক যে এসএমই খাতে ঋণ বিতরণটা একটু স্লো হওয়ার পিছনে, আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন যে একটা পোল্ট্রি ফার্মার, সে 2019-এ গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, 20-এও তার ক্ষতির প্রভাব কিন্তু কাটেনি। এখন 21-এ গিয়ে যখন আমি প্রণোদনা প্যাকেজ তাকে দিলাম, সে যে এটাকে স্টার্ট করে নতুন করে বিজনেস করে এটা মার্কেটিং করবে, এই মার্কেটিং এর সুবিধা কিন্তু এখনো সুযোগ ওইভাবে তৈরি হয়নি। ফলে সে কিন্তু সহজে রিস্কটা নিতে চায়নি। হয়তো ঋণ মঞ্জুরিটা হয়েছে, বাট সে বিতরণ নেয়নি, যে আর একটু দেখি। আমাদের সঙ্গে ব্যবসায়ী নেতা আছেন আব্দুল মাতলুব আহমদ, ওনার কাছে জানতে চাই, আতাউর রহমান প্রধান সাহেবের এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? অবভিয়াসলি সে তো ব্যাংকার, ও সেটা আমাদের চেয়ে ভালো জানবে, কারণ উনি বলছেন যে ব্যবসায়ীরা এখনো রেডি না, ছোট ব্যবসায়ীরা, উনি শেষ একটা উদাহরণ দিচ্ছিলেন যে ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনো রেডি না। আমি আহসান মনসুর স্যারের কাছে আসবো, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো অ্যাসোসিয়েশনের নেতা, ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনাদেরকে কি বলে? ক্ষুদ্র ব্যবসায়ীরা সবসময় বেচারা টাকার জন্য হাঙ্গরি থাকে, কারণ তাদের তো অল্প পুঁজি এবং সেটা নিয়ে তাদেরকে ব্যবসা করতে হয়, এবং তারা সাধারণত অনেক এক্সট্রা টাকা দিয়ে লোন নিতে হতো নন ফর্মাল স্টেজে। এখন যেহেতু নন ফর্মাল বেশি থাকে, ফর্মাল স্টেজে আনতে গেলে ওদেরকে ওই সব কাগজপত্র তৈরি করে জমা দিতে হয়। তো সাধারণত ব্যাংকাররা ওই যারা আমরা বিজনেস করি, আমাদের কাছে হয়তো 100 কোটি 1 সেকেন্ডে দিয়ে দেয়, কিন্তু 100 কোটি যদি এখন স্মল ঋণ দিতে হয়, তাদের হয়তো 1000 লোক খুঁজতে হবে। তো এই যে একটা বড় একটা কাগজের যে কষ্ট, বোথ ব্যাংকিং সাইডে এবং অন দ্য স্মল এন্টারপ্রাইজ সাইডে, এইটার জন্য একটা সিম্পলিসিটি কোনো রুলস তৈরি করতে হবে। এক্সিস্টিং যে রুলস আছে, এই রুলসে বিগ বিজনেসম্যানরা লোন পেতে সুবিধা, আর এক্সিস্টিং রুলসে স্মল বিজনেসদের লোন পেতে খুবই ডিফিকাল্ট, যার জন্য হাসান মনসুর সাহেব বলতে পারবেন ভালো, কারণ উনি ব্র্যাক ব্যাংক। আমরা ওনার কাছে আসতে চাই। ডক্টর হাসান মনসুর, আপনি একই সাথে গবেষক, অর্থনীতিবিদ, আবার একই সঙ্গে ব্র্যাক ব্যাংকেও আপনি আছেন, জনাব মাতলুব আহমেদ যেমনটা বলছিল। আসলে এই সংকটটি থেকে আমরা বের হতে পারছি না কেন, বা এই সংকটের থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে 22-এর সম্ভাবনাকে কাজে লাগানো যাবে কিনা? এসএমই খাতে ঋণ দেওয়াটা চ্যালেঞ্জিং, এটা কিন্তু ওভারনাইট কোনো সব ব্যাংকের জন্য করা সম্ভব নয়। এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, একটা নেটওয়ার্ক লাগে, একটা স্কিল্ড ওয়ার্কফোর্স লাগে, যেটা ট্রেন্ড অ্যান্ড গিয়ার্ড টু দ্য স্মল বিজনেস এন্টারপ্রাইজকে এন্টারটেইন করার মতো। সেই জায়গাটাতে কিছু ঘাটতি আছে অনেক ব্যাংকের, এবং তাদের ফোকাসটা হয়তো এসএমইর দিকে নয়। যেমন ব্র্যাক ব্যাংকের ফোকাসটা এসএমইর দিকে আছে, এটা সত্যি কথা, এবং ইটস ওয়ান অফ দেয়ার ড্রাইভিং মটো। যেটা এই কারণে যেটা হচ্ছে যে আমি 3 বছর আগের কথা বলি, আমরা যখন স্ট্র্যাটেজিক সেশনে বসেছিলাম, তখন ব্র্যাক ব্যাংকের এসএমই খাতের সংখ্যা কি ছিল, মানে 38% ছিল অ্যালোকেশন, মানে আমাদের টোটাল 38% ছিল এসএমই খাতে। এই বছর এটা, এই করোনার সময় এটা বেড়ে এখন 53-54% হয়ে গেছে। তো আমাদের এখন মেজরিটি অ্যালোকেশন কিন্তু এসএমই খাতে। কাজে চাইলে পারা যায়। অনেকেই ভেবেছিল যে 9% সুদ হওয়ার কারণে
ব্র্যাক ব্যাংক এসএমই খাত থেকে, ব্র্যাক ব্যাংকও মারা যাবে, এসএমইও মারা যাবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে সব ব্যাংক এখানে কম্পিট করতে পারবে না, কারণ 9% সুদে এই মার্কেটে অপারেট করাটা কঠিন। কিন্তু এর মধ্যেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, বিকজ অফ আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে এই এসএমইদের জন্য গিয়ার টুয়ার্ডস দ্যাট। একটা এখন যারা কর্পোরেট ফোকাস হবে, যারা ট্রেড ফোকাসড ব্যাংক আছে, তারা কিন্তু ওভারনাইট এসএমই ফোকাসে যেতে পারবে না। যে কারণে ব্র্যাক ব্যাংকে যখন প্রথমে 1100 কোটি টাকা দেওয়া হলো, তার পরবর্তীতে তারা যখন সেটা ডিসবার্স করে ফেললো, আবার তাদেরকে 1300 কোটি টাকা দেওয়া হলো। তা সেটা যখন ডিসবার্স করে ফেললো, তখন বলতে তোমরা 1500 কোটি টাকা ডিসবার্স করো, সেটাও করে ফেললো। আমাদের তো কোনো অসুবিধা হয়, অনেকেরই অসুবিধা হচ্ছে। এখানে ইস্যুটা হচ্ছে হাউ মাচ ইউ আর প্রিপেয়ার্ড, হাউ মাচ ইউ আর গিয়ার্ড টুয়ার্ডস এসএমই খাত। এটা চাইলে পরে করা যায়, দ্যাটস দ্যান এক্সাম্পল দ্যাট উই আর সেটিং। আমাদের এখন কথা হচ্ছে যে আমরা কত দূর যাবো, আমরা কি 60% আমাদের সঙ্গে 70% যাবো? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি আছেন, ওনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পরে আপনার কাছে জানতে চাইবো আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তো অর্থনৈতিক অগ্রগতিতে অনেক ভূমিকা রেখেছে, সামনের দিকে কি রাখবে। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে। আজকের বিষয় নতুন বছরে অর্থনীতির চ্যালেঞ্জ কি। আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আহসান এইস মনসুর, আছেন আব্দুল মাতলুব আহমদ এবং আছেন আতাউর রহমান প্রধান। আতাউর রহমান প্রধান, আপনার কাছেই ছিলাম বিরতির আগে, আবারও আপনার কাছে ফিরতে চাই। নতুন একটি বছর শুরু হচ্ছে, এই বছরে আসলে অর্থনীতির চ্যালেঞ্জ কি, আমাদের যে বিষয় সেটি নিয়েই আপনাকে জানতে চাই যে আসলে অর্থের প্রবাহটি কি বড় চ্যালেঞ্জ, নাকি ব্যবসা বাণিজ্যের যে পরিবেশ সেটি এখন বড় চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? দুটো কথাই মাথায় রেখে আমি কথা বলতে চাই। সেটা হলো যে যেমন চ্যালেঞ্জ থাকবে, এবং চ্যালেঞ্জ এবছরেও যে গত বছরের তুলনায় এবছরের চ্যালেঞ্জ অনেকগুলো আছে, সেগুলোকে ওভারকাম করার মতো সক্ষমতা আমি মনে করি সরকারের তথা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আছে। আমি যদি একটু পিছনে ফিরে যাই, যদি আমি 72-এ আমার জিডিপির গ্রোথ দেখি 6.3 বিলিয়ন, এখন 400 বিলিয়নের একটা প্রোগ্রেস এসছে, এবং এরকম একটা অর্থনীতি আমরা কিন্তু পরিচালনা করছি। 2019-এ সঙ্গত কারণেই আমরা একটু পিছিয়ে ছিলাম। 20-এ কিন্তু আমাদের 21-এ কিন্তু আমাদের এই মোমেন্টামটা আবার শুরু হয়েছে। আমি মনে করি যে কোভিড কালীন সময়ে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কোভিডের উত্তরণের ফলে, যদিও ওমিক্রন সামনে একটা চ্যালেঞ্জ এবছরের জন্য, তবে যেহেতু এটা ডেথ ইয়েটা অনেক কম, এবং আমরা কোভিডকালীন সময়েও আমরা কিন্তু দুঃসাহসিকভাবে কাজ করেছি মাঠে ঘাটে, ব্যাংকে, সবখানেই। তো কাজেই আমি মনে করি যে এবছরের যে চ্যালেঞ্জটা আমরা, হ্যাঁ, ইনফ্লেশনের একটা চ্যালেঞ্জ আছে যেটা হাসান মনসুর সাহেব বলেছেন, কিন্তু আমরা যদি আমাদের ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলো করতে পারি যথাযথভাবে, এবং এক্সপোর্ট গ্রোথটাকে যদি আমরা আরো বাড়াতে পারি, এক্সপোর্ট কিন্তু বাড়ছে। আপনি যদি বলেন যে আমাদের আরএনজি সেক্টরে কিন্তু 20.78, মানে প্রায় 21% কিন্তু আমাদের গ্রোথ এসছে, আর এগ্রিকালচার ক্ষেত্রে 29% গ্রোথ এসছে। কাজে এই যে গ্রোথ গুলো, এগুলোর যদি এটা প্রবাহটা আমি যদি নিশ্চয়ই এই তথ্যগুলো আমাদেরকে স্বস্তি দেয়, নিশ্চয়ই স্বস্তি দেয়। আপনার কাছে একটু জানতে চাই যে দেশের সবচেয়ে বড় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংক, এবং দায়িত্বের জায়গা থেকেও আপনার দায়িত্ব অনেক বেশি। আপনার কাছে একটু জানতে চাই আমার দর্শকদের জন্য যে আপনার ব্যাংক আসলে সিএমএসই খাতে ঋণ প্রবাহ সহজ করার জন্য এই বছরে কতটুকু উদ্যোগী হবে, যদি ছোট্ট করে একটু বলতেন আমাকে। থ্যাংক ইউ। আমাদের ফোকাসই কিন্তু এবারে হলো সিএমএসএমই, গত বড় তাই ছিল। আমরা কিন্তু এখন বড় বড় ঋণের পাশাপাশি সিএমএসএমই খাতে আমাদের কিন্তু ঋণ প্রবাহটা অনেক বাড়িয়েছি, এবং আমাদের জেলা উপজেলা পর্যায়ে যেহেতু শাখাগুলো আছে, এগুলোকে এবছরের আজকে মানে গত সপ্তাহেই কিন্তু আমরা আমাদের টার্গেটগুলো দিয়ে দিয়েছি, যাতে করে সিএসএমই খাতটাকে আমরা আরো বেশি চাঙ্গা করতে পারি। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতটাকে আমরা এবারে বেশি গুরুত্ব দিয়েছি, যে এই খাতে যদি আমাদের বিনিয়োগ বাড়ে তাহলে এমপ্লয়মেন্ট বাড়বে, মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে। নিশ্চয়ই আপনার এই বক্তব্য যারা শুনছেন উদ্যোক্তারা, তারা এরপর আসলে সোনালী ব্যাংকে যাবেন ঋণ নেওয়ার জন্য। আমার সঙ্গে মাতলুব আহমদ আছেন, ওনার কাছে একটু জানতে চাই যে ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই, নানান রকম চ্যালেঞ্জ আছে, ওমিক্রন আছে, আর্থিক প্রবাহের সংকট আছে, অর্থনীতির বাইরেও নানান রকম চ্যালেঞ্জ আছে, রাজনীতিরও চ্যালেঞ্জ আছে। সেই জায়গা থেকে আসলে নতুন বছরে আপনার কাছে কি মনে হয় যে কোন দুটো বা তিনটি বিষয় হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? আমার কাছে মনে হয় যেসব বিজনেস এফেক্টেড ছিল, যেসব শিল্প এফেক্টেড হয়েছিল গত 1.5-2 বছরে, তাদেরকে যে করে হোক সামনে নিয়ে আসতে হবে। বিশেষ করে এগ্রিকালচার, এক্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, এই 3টা সেগমেন্টের উপরে
বিশেষ নজর দিতে হবে এবং কোনো মতেই যাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আউটপুট যাতে কোনো ব্যাহত না হয় এবং ইনফ্লেশনটাকে ধরে রাখতে হবে, ইনফ্লেশনটাকে বেশি বাড়ানো যাবে না এবং অবশ্যই আমাদের ডলারটা যে স্লাইড করার সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি, এটা যে স্লাইড করে তাহলে কিন্তু ইনফ্লেশনটাকে ধরে রাখা যাবে বলে মনে হয় না। সেজন্য আমি রিকোয়েস্ট করবো যাতে ডলারটাও যতটুকু সম্ভব স্টেডি রাখা দরকার। ডক্টর আহসান এস মনসুর, আপনার কাছে এবার একটু আসতে চাই। দুজনের কথাই শুনলাম, কিন্তু অর্থনীতির গবেষণা কি বলে? অর্থনীতির ক্ষেত্রগুলোতে যে সূচকগুলো আমরা দেখছি, সরকারের যে সিদ্ধান্তগুলো দেখছি এবং সামনের দিনের যে আশঙ্কাগুলোর কথা আপনারাই বিভিন্ন সময় বলছেন, তার প্রেক্ষিতে যদি একটু বলতেন যে এই 2022 যেটি 1 তারিখে আমরা দাঁড়িয়ে আছি, এই নতুন একটি বছর জুড়ে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য আসলে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে অর্থনীতির ক্ষেত্রে? দেখুন, আমাদেরকে ভুলে যাওয়া যাবে না 22 সালে আমাদের কিছু পজিটিভ ফিডব্যাক আসছে। 3টে বড় বড় প্রকল্প শেষ হবে আশা করি এবং অন্যান্য চলমান প্রকল্পগুলো শেষ পর্যায়ে দিতে যাবে। পদ্মা ব্রিজ ওপেনিং হয়ে যাচ্ছে, টানেলটা চিটাগাং এর কর্ণফুলীতে সেটা খুলে যাবে, আমাদের আংশিকভাবে আমাদের মেট্রো রেল খুলে যাবে। এগুলো কিন্তু বড় একটা অর্জন এবং এটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট 22 সালে পড়তে বাধ্য। তো সেটা একটা পজিটিভ আপওয়ার্ড বাউন্ড একটা আমরা শিফট আমরা দেখতে পাবো। তারপরেও বলবো যে সবসময় সব দেশেই কিছু শঙ্কার কারণ থাকে, বাংলাদেশেও আছে। সেটা কোথায়? সেটা আমি যেটা বলেছি যে ব্যালেন্স অফ পেমেন্টে একটা টানাপোড়েন চলছে। সেই টানাপোড়েনটাকে যদি আমরা ঠিক মতো ম্যানেজ করতে পারি তাহলে এই সংখ্যাটা দূর হবে। এখন পর্যন্ত সেই দিকে আমি মনে করি যে সরকার সেই দিকে আমার মতে সেই দিকে ওইভাবে ম্যানেজ করছে না। এটাকে একটু যেটাকে বলা হয় যে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটির নাম করে এটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এক্সচেঞ্জ রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, পলিসি ইনস্ট্রুমেন্ট। It has to be used, exercised prudently, judiciously, but it must be exercised when it is needed. জনাব মনসুর, একই সাথে কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ তৈরি হবে কিনা? না, চ্যালেঞ্জ তৈরি, কর্মসংস্থানের চ্যালেঞ্জ তো আছেই। এটাকে উত্তরণ করতে হলে আমাদেরকে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি এই দুটো বাড়াতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ডায়াগনোসিসটা করা আছে, এখন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, বিনিয়োগটা আমরা বাড়াতে সেইভাবে পারছি না, আমরা আটকে আছি 30% 31%-এর মধ্যে। বিদেশি বিনিয়োগটাও কিন্তু আমরা বাড়াতে পারিনি। সব মিলিয়ে বিনিয়োগের দিকে নজর দিতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশও সৃষ্টি করতে হবে। সেই চ্যালেঞ্জটাও তো আছে। ইনফ্লেশনের চ্যালেঞ্জটার কথা আপনারা অনেকেই বলেছেন, সেটা কিন্তু দৃশ্যমান এবং এটার সাথে কিন্তু আরো কতগুলো জিনিস জড়িত হয়ে যেতে পারে। যদি ইনফ্লেশন কালকে 7 থেকে 8% হয়ে যায় এবং সরকার যদি বলে যে ইনফ্লেশনের উপর ডিপোজিট রেট 7-8% করতে হবে, তাহলে পরে আমাদের লেন্ডিং রেট কি করে 9% থাকবে সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে আগে থেকে। কাজে কতগুলো চ্যালেঞ্জ তো সামনে আছে। আহসান এস মনসুর, আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বলছি সব সময়, মোটামুটি 3 জনের আলোচনায় আসলো যেটি সরকারকে ভাবতে হবে, সরকারকে আদৌ ভাবে? এক বাক্যে যদি জানতে চাই। না, সরকার তো অবশ্যই ভাবে, সরকারকে তো ভাবতেই হবে, নিজের স্বার্থেও ভাবতে হবে, জনগণের স্বার্থেও ভাবতে হবে। কাজে সরকার ভাবে। এখন কথা হলো সবকিছু সিদ্ধান্তের মূলে কিন্তু একটা পলিটিক্যাল ইকোনমি কাজ করে। বিভিন্ন প্রেশার গ্রুপ আছে, বিভিন্ন ফ্যাকশন বিভিন্ন ভাবে সরকারকে প্রভাবিত করে। সরকার সেই সব কারণে প্রভাবিত হয়, বিভিন্ন রকমের সিদ্ধান্তে আসে। সব সিদ্ধান্তের সাথে আমি ব্যক্তি হিসেবে হয়তো একমত হবো না, কিন্তু সরকার তো একটা কনসেনসাস বিল্ডিং এর মাধ্যমে নিজেদের পলিটিক্যাল ইকোনমি অন্যান্য ইস্যু চিন্তা করে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে তারা একটা সিদ্ধান্ত আসে। সেটা হয়তো সঠিক সিদ্ধান্ত। নতুন বছরের প্রথম দিনে আমাদেরও প্রত্যাশা থাকবে সরকার যেন আমাদের কথা ভাবে, সরকার যেন সুন্দর পলিসি নেয়, ব্যবসায়ীরা যাতে ভালো ব্যবসা করতে পারেন, ব্যাংকাররা যাতে ভালোভাবে ব্যাংক চালান এবং আমরা গবেষকদের কাছে আরো দারুণ দারুণ সব পরামর্শ পাই। আপনাদের 3 জনকেই ধন্যবাদ অর্থনীতির সংলাপে সময় দেওয়ার জন্য। আজকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থ বাণিজ্য নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে। তো এই ছিল আজকের আয়োজনে।